তো দেখো আজকে আমরা ইতিহাসের ক্লাস নিয়ে এসেছি। ইতিহাসের যে ক্লাসটি নিয়ে এসেছি সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুড আফটারনুন, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আমাদের এসএলএসটির কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের জন্য নিয়ে এসেছে কিছু দারুণ কোর্সেস। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে ইতিহাস রয়েছে। ইতিহাস ছাড়াও আরও আমাদের কিন্তু এখানে কোর্সেস রয়েছে, বিজ্ঞান বিষয়ক এবং কলা বিষয়ক সাবজেক্টও আমাদের এখানে কিন্তু রয়েছে। তোমরা যারা এই এসএলএসটির জন্য ইন্টারেস্টেড এবং অ্যাডমিশন নিতে চাও তারা দেখো আমাদের স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদের পাশে আছি, এবছর আমরা ক্র্যাক করবই। এছাড়াও আরও একটি উপায় আছে, আমাদের নিজস্ব অ্যাপ আছে, প্লে স্টোরে যাও, বৈঠকি অ্যাপ নামাও, সেখান থেকেও তোমরা নিজেদের পছন্দসই কোর্স চুজ করে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো দেখো আজকে আমরা ইতিহাসের ক্লাস নিয়ে এসেছি। ইতিহাসের যে ক্লাসটি নিয়ে এসেছি সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিয়েনা কংগ্রেস তোমরা দেখতে পারছো এবারে কিন্তু ইতিহাসের এসএলএসটির ব্যাপারে যে পরীক্ষাটা হবে না সেখানে ভিয়েনা কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি পড়াতে বলবো কেন গুরুত্বপূর্ণ। শোনো, আমাদের কথা হচ্ছে এবারে আমরা পরীক্ষা নয়, এবারে আমরা যুদ্ধে যাচ্ছি এবং যুদ্ধে মানুষ জিততে যায়। তো হার পরাজয় সবই থাকে, তবু আমরা জেতার জন্য লড়বো। তো লড়ার জন্য দরকার বুদ্ধি, বুদ্ধির জন্য দরকার কৌশল, কৌশলের জন্য রণনীতি। তো তেমনি আমাদের সেম করতে হবে। দেখো আমি এখানে এনেছি ইম্পর্টেন্ট কি পয়েন্টস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস। কিছু কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস কিন্তু আমি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। তাতে কি হবে শোনো, এক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা কি করে পরীক্ষা ক্র্যাক করব। তো সেই বেসিসে এখানে আমাদের অনেক অপেক্ষার অবসান ঘটছে। তো আমরা চলো শুরু করি আজকে ভিয়েনা কংগ্রেস দিয়ে। ভিয়েনা কংগ্রেস কেন গুরুত্বপূর্ণ আমাদের সেটা নিয়ে। দেখো ভিয়েনা কংগ্রেস প্রথমেই বোর্ডের মধ্যে একটু খেয়াল করো, আমি যেইটুকু এনেছি আজকে যেটা তোমাদের কাজে লাগবে একটা ওভারভিউ এনেছি, সেটার জন্য আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। দেখো ভিয়েনা কংগ্রেস সময়টা তোমাদের জন্য কিন্তু এখানে মেনশন করা আছে 1815। ঠিক আছে, 1815। এবার মেটার্নিক 1830 থেকে, মেটার্নিক ব্যবস্থা কিন্তু 1830 থেকে 1848। এই সময় অনেক ধরনের কিন্তু বিপ্লবও ঘটে, যার মধ্যে কিন্তু ওই মেটার্নিক সিস্টেম, যেটা মেটার্নিক ব্যবস্থা নামে আমরা পরিচিত, মেটার্নিক বিপ্লব রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এবং জার্মানি ও ইটালির একীকরণ। আমি তোমাদের একটি ক্লাসের মধ্যেই এই পুরো ব্যাপারটা কি করে সহজে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করবো সেটা বুঝিয়ে দেবো। তো আমাদের সাথে শেষ অবধি থাকো, ছেড়ে যেও না, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্লাসটার মধ্যেই তোমরা সমস্ত জিনিস দেখতে পারবে। আমাদের সাথে থাকো, একটি ক্লাসের মধ্যেই সমস্ত বিষয় আলোচনা করব, যেটা আমাদের কিন্তু হেল্পফুল পরীক্ষার জন্য। শুধু পাশে থাকো এবং যে জেনার জানো সেটা কমেন্ট করো, আমরা আছি তোমাদের পাশে। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাও এবং তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর দেখতে দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, দেখো আমাদের এখানে বুঝতে হবে আমরা কিন্তু এখানে পরীক্ষা বিষয়ে এসেছি। তো আমাদের পুরো জিনিসটাকে লম্বা করে পড়ার দরকার নেই। আমরা কি করব এক্ষেত্রে, আমরা শুধুমাত্র আমাদের দরকার টু দি পয়েন্ট। আমরা পরীক্ষা বিষয়ক টু দি পয়েন্ট অ্যান্সার করব। যেরকম ভিয়েনা কংগ্রেস এর সময় কত, 1815। ওকে, পটভূমি আমার জানতে হবে, কারণ পটভূমি ছাড়া কিন্তু ইতিহাস হয় না। তো পটভূমিতে কি আছে, 1815 সালে নেপোলিয়ান, এবার নেপোলিয়ানকে, নেপোলিয়ান বোনাপার্ট, তাই তো, নেপোলিয়ান বোনাপার্ট তখনকার মহান, তাই তো, হারানো যেত না যাকে, সেই নেপোলিয়ানের পরাজয়ের পর ইউরোপে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। আচ্ছা, কংগ্রেস মানে এখানে কোনো পার্টি নয়, ঠিক আছে, এখানে একটা সভা। সেই সভাটার নাম হচ্ছে ভিয়েনা কংগ্রেস। সেটা এখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1815। আমার সাল মনে রাখতে হবে এক, এখানে ইম্পর্টেন্ট কেন, 1815 কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে সময় খুব গুরুত্বপূর্ণ। এবছর সময় দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসবে। কত সালে, যদি কোয়েশ্চেন আসে কত সালে তোমার ভিয়েনা কংগ্রেস শুরু হয় বা স্টার্ট হয়,
স্টার্ট ইংলিশে থাকতে পারে, বাংলায় শুরু হয়। তো আমাদের তখন অ্যান্সার হবে কি 1815 সালে ভিয়েনা কংগ্রেস শুরু হয় হলো। এরপর এই কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল, একটা কোশ্চেন দিল যে কংগ্রেসটা কেন কেন আমার ভিয়েনা কংগ্রেস দরকার কেন। অবশ্যই সেইটুকু জানার জন্য আমি কি দেখব, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। রাজতন্ত্র মানে রাজা, রাজা রাজার সম্পর্কে, রাজতন্ত্র রাজাই সর্বে সর্বা, সেই জিনিসটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এরপরে কি হবে, শক্তির ভারসাম্য বজায় রাখা, শক্তির ভারসাম্য বজায় রাখবে। ওকে, আর এই সময় যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। এই মেটার্নিক মানে এই ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিল তোমার মেটার্নিক। এবার মেটার্নিকের পুরো নাম কি, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিল কিন্তু তখন তিনি মেটার্নিক। ঠিক আছে, পররাষ্ট্র মানে বিদেশমন্ত্রীও বলতে পারো, পরের রাষ্ট্র পররাষ্ট্র তা তো নয়, তবে বিদেশ মন্ত্রী। ঠিক আছে, তিনি সমস্ত দেশের সাথে সংযোগকারী ছিলেন অস্ট্রিয়ার। তো অস্ট্রিয়ার প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক তিনি কিন্তু সভাপতিত্ব করেছিল এই ভিয়েনা কংগ্রেসের। ভিয়েনা কংগ্রেসের সভাপতিত্ব কে করে, প্রিন্স মেটার্নিক। পুরো নাম কি, প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক, প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক পুরো নাম। ওকে, আচ্ছা এরপর আমার কি জানতে হবে এখান থেকে, এই ভিয়েনা কংগ্রেসে অংশগ্রহণকারী লোকজন কতজন ছিল। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে দেশ দিয়ে কোশ্চেন আসবে। চারটে অপশন দিল, সেখানে তোমাকে দেশের কথা বলে দিল, তার মধ্যে হয়তো একটা দেশ এমন দিয়ে দিল যেটা আছে, বাকি তিনটে নেই। এবার তোমাকে বলবে তুমি চুজ করো যে কোন দেশটা ভিয়েনা কংগ্রেসে ছিল। তখন তুমি যদি জেনে থাকো তাহলে সহজেই উত্তর করতে পারবে, আর না জানলে কিন্তু বৃথা। তো তাই জন্যই বলছি ক্লাসে থাকো, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা টু দি পয়েন্ট অ্যান্সার এনেছি এখানে, আর এই জিনিসগুলোই কিন্তু তোমার পরীক্ষায় কাজে লাগবে। শোনো, ভারতীয় ইতিহাস আর ইউরোপীয় ইতিহাসের মধ্যে কিছু ফারাক থাকে, আমরা সেটা ভালো মতো জানি। ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে কি হয়, যেগুলো আমরা পড়ে আসছি, কারণ ভারতীয় ইতিহাস তো পড়ে আসছি, ছোটোর থেকে পড়ে আসছি তো সরি, ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারটা করতে পারি এবং জেনে শুনে 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 সেগুলো কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তোমার ইউরোপীয় ইতিহাসের ক্ষেত্রে কিন্তু একটু হলেও আমাদের নলেজ শক্তিটা একটু কম। তো সেক্ষেত্রে কিন্তু নেওয়ার জন্য আমাদের ক্লাসের মধ্যে টিকে থাকতে হবে এবং আমরা কি করে করব সেটাই আমাদেরকে জানতে হবে। তো অংশগ্রহণকারী দেশ অস্ট্রিয়া, কারণ যেখানে মেটার্নিক নিজেই সভাপতি, তো অস্ট্রিয়া তো হবেই। অস্ট্রিয়ার সাথে ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া তখনকার দিনে তো জার্মানি ছিল না, তাই না, জার্মানির পরিবর্তে প্রাশিয়া, দেন ফ্রান্স অ্যান্ড প্রভৃতির থেকে কি আসবে, কিছুই না, চিন্তা করতে হবে না। প্রভৃতি অ্যাড করেছি মানে আরও আছে, আমি একটা দুটো বলে দিতে পারি। অস্ট্রিয়া, ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া, ফ্রান্স, ইটালি। ঠিক আছে, সেই সব জিনিসগুলো রয়েছে, ইটালি। কিন্তু আমার দরকার নেই, আমার এই যে অস্ট্রিয়া, ব্রিটেন, রাশিয়া এবং প্রাশিয়ান, ফ্রান্স, এরাই কিন্তু ইম্পর্টেন্ট, এরাই আমাদের এখানে জানতে হবে, এরাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার মেটার্নিক ব্যবস্থা আসবে এরপরে, কিন্তু এই যে ভিয়েনা কংগ্রেস হলো, এখানে কি ব্যবস্থা গ্রহণ করা হলো আমাদের জন্য, মানে কি তথ্য উঠে আসছে সেটা আমরা দেখব। গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর মধ্যে কি আছে, এক, ফ্রান্সের পুরনো সীমা পুনঃস্থাপন, ফ্রান্সের যে পুরনো সীমা ছিল, যেটা ফ্রান্সের ছিল, সেই সীমাগুলো পুনঃস্থাপন করা হলো। দেন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, যেখানে যেখানে রাজত্ব রয়েছে সেখানে সেখানে রাজতন্ত্র, এবং রাজতন্ত্রের মধ্যে কোন কোন দেশ, স্পেন, নেপলস মানে এখানে ওই নেপলস নয়, নাপোলিন নেপলস মানে তোমার ইটালির যে নাপোলি, সেই নাপোলিন নেপলস, পাপাল স্টেটসে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আর পাপাল বলে একটা স্টেটস আছে, সেই পাপাল, ঠিক আছে, পাপাল স্টেটসে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। আচ্ছা, এর সাথে আরেকটা কি, জার্মান, এই যে জার্মান কনফেডারেশন গঠন হলো, জার্মান কনফেডারেশন গঠন হলো সেই সময়। ওকে, এর সাথে আমাদের দেখতে হবে কি, শক্তির ভারসাম্য, বড় দেশগুলো যেন এককভাবে আধিপত্য বিস্তার করতে না পারে, মানে ঔপনিবেশিক স্থাপনের বিরুদ্ধেও কিন্তু এই মেটার্নিক ব্যবস্থা মানে ভিয়েনা ব্যবস্থা, তোমার ভিয়েনা কংগ্রেস কিন্তু কার্যকরী হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে পোল্যান্ড
ও ফিনল্যান্ড রাশিয়ার অধীনে চলে যায়। ঠিক আছে, যেই নিয়ে এখন মানে ঝগড়া, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ আমরা সবাই জানি। তো সেই রকম কিন্তু তখনকার দিনে পোল্যান্ড ও ফিনল্যান্ড রাশিয়ার আন্ডারে ছিল, কিন্তু এখন নেই, তখনকার দিনে ছিল পোল্যান্ড ও ফিনল্যান্ড কিন্তু রাশিয়ার আন্ডারে। স্লাভ জাতির তো কথা আমরা পড়েছি না, স্লাভ, এই স্লাভ কিন্তু রাশিয়ারই মানে একটা জনগোষ্ঠী, কিন্তু পরবর্তীকালে চেকোস্লোভাকিয়াতে এই স্লাভ জনগোষ্ঠী প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো স্লাভের সাথেও কিন্তু এই তোমার রাশিয়ার অনেক লিঙ্ক রয়েছে। ঠিক আছে, স্লাভ গোষ্ঠী। ওকে, দেন লেজারিক্যাল চিন্তাধারার দমন। লেজারিক্যাল চিন্তাধারা কি? এবার র্যাডিক্যাল চিন্তাধারা আমরা জানি, র্যাডিক্যাল চিন্তাধারা যেগুলো হয় সেই চিন্তাধারা কিন্তু শেষ হয়ে যায়, মানে লেজারিক্যাল এরপরে কিন্তু আমরা চিন্তাধারা দেখতে পাই না। ওকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এই ভিয়েনা কংগ্রেসের। ওকে, চলো আচ্ছা, এরপর আমরা কি জানবো? মেটারনিক ব্যবস্থা। এবার মেটারনিক ব্যবস্থা তো আমাদের পড়তেই হবে, কারণ মেটারনিক ব্যবস্থা কেন ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে গেলে প্রথমে আমরা বলেছিলাম মেটারনিকের পুরো নাম কি? মেটারনিকের পুরো নাম কি? এবং মেটারনিক কে ছিল অস্ট্রিয়ার, সেই কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, মেটারনিকের পুরো নাম কি? শর্টে লিখছি, ফুল নেম। মেটারনিকের পদ কি ছিল, কোন অফিসার ছিল, সেই জিনিসগুলো আসতে পারে পরীক্ষার মধ্যে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝে চলতে হবে। ওকে, তো মেটারনিকে যেখানে আমরা ছিলাম, মেটারনিকের ফুল নেম এবং মেটারনিক অস্ট্রিয়ার কে ছিলেন সেটা আমাদের কিন্তু পড়তে হবে। ওকে, তার আগে আমরা যেটা দেখব, মেটারনিক সিস্টেমের উদ্দেশ্য কি ছিল। উদ্দেশ্য দরকার, একটা সিস্টেম বিপ্লবী ও উদারপন্থী ভাবধারাকে দমন করে রাজতন্ত্র রক্ষা করা, মানে রাজত্ব, বেসিক্যালি রাজত্বর কথা কিন্তু এখানে মেটারনিক বলেছেন। ওকে, তো রাজত্বর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অ্যান্ড দেন এর মূল বৈশিষ্ট্য কি, মেটারনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি সেগুলো পড়তেই হবে। এক, এই সময় কিন্তু সিক্রেট পুলিশ বা গোপন নজরদারি ব্যবস্থা আসে, যেটাকে এখন বর্তমানে আমরা স্পাই বলি, গুপ্তচর, তাই তো? গুপ্তচরদের ব্যবস্থা শুরু হয়। দেন সেন্সারশিপ চালু হয়। এখনকার দিনে সেন্সারশিপ বলতে সবাই আমরা বুঝি, ঠিক আছে, কোনো কিছু কেটে দেওয়া, এরম ব্যাপার, কেটে কেটে কাজ চালানো, কিন্তু তা নয়। এখানে সেন্সারশিপ বলতে কোনো জিনিস, কোনো বিষয়, সমস্ত কিছুর ওপর রাজত্বের অধিকার, মানে রাজা আগে সেটা জানবে, তারপরে গিয়ে সেটা যদি ভালো হয় তবে সেটা জনসাধারণের কাছে পৌঁছাবে, নতুবা পৌঁছাবে না। সেটা ছিল এখানকার সেন্সারশিপ। তো দুটো সেন্সারশিপ কিন্তু আলাদা। আর বিদ্রোহ দমন নীতি, বিদ্রোহ দমন নীতি কিন্তু মেটারনিকের মেন কারবার। ঠিক আছে, বিদ্রোহ দমন নীতি মেটারনিকের মেন, কারণ উনি কিন্তু কোনো দমন নীতি, মানে যখন দমন নীতি নিয়েছেন তখন সেটাকে সারপ্রেস করেছেন, সে যেই হোক, যাদের বিরুদ্ধেই হোক, সেটাকে দমিয়েছেন। আচ্ছা, যেরকম দেখো এই সময়টাকেই কিন্তু রিপ্রেশন অ্যান্ড রিয়াকশন এর যুগ বলা হয়। ঠিক আছে, এই মেটারনিকের এই সিস্টেমটাকে, মেটারনিকের ব্যবস্থাটা জমার যতদিন চলেছিল, আর প্রথমেই পড়েছিলাম আমরা 1848 অবধি যখন এই ব্যবস্থাটা চলেছিল, 1848 অবধি যখন আমাদের এই ব্যবস্থাটা চলেছিল, তখন কিন্তু আমরা পড়েছি যে এই সময় মেটারনিক কিন্তু রিপ্রেশন অ্যান্ড রিয়াকশনের কথা বলেছেন। সমস্ত কিছু দমন করা হবে কঠোরভাবে, এবং রিয়াকশন, কোনো কিছু যদি আমার এগেনস্টে আসে সেই জিনিসটার প্রতি আমার রিয়াকশন নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এনেছি, যেটা হচ্ছে মেটারনিকের মতবাদ, কারণ এটা পরীক্ষায় আসতে পারে বলে মনে হচ্ছে, কারণ এবারে গুরুত্বপূর্ণ, কারণ মতবাদ দিয়ে কোয়েশ্চেন এবারে থাকবে। মতবাদ কেন ইম্পর্টেন্ট আগে বুঝে নাও। তার কারণ হচ্ছে মেটারনিক এমন একটা লোক না, যাকে ছাড়া কিন্তু ইউরোপের ইউনিটি ভাবা ভুল, প্রথম দিকে এর হাত ছিল, হয়তো তথাকথিতভাবে না থাকলেও মেটারনিকের হাত ছিল ইউরোপের ইউনিটি। ওকে, আচ্ছা, মেটারনিকের মতবাদটা আমরা জানবো, সেটা কি ছিল। হোয়েন ফ্রান্স স্নিজেস ইউরোপ ক্যাচেস কোল্ড, কথার মানে হচ্ছে যখন, এখানে অর্থ আলাদা, কিন্তু এটার যদি সহজ ভাষায় আমি বলি, ফ্রান্স যখন হ্যাচু দেয়, ঠিক আছে, স্নিজ করে, তখন কি করে, ইউরোপের মধ্যে ঠান্ডা লেগে যায়। তো এটার মানে কি, ফ্রান্সে কিছু ঘটলে গোটা ইউরোপ তারপরে প্রভাব পড়ে, কারণ ফ্রান্সকে হেড, তিনি দাবি করছেন ফ্রান্সকে হেড বলে, প্রধান, ফ্রান্সকে প্রধান বলে মেটারনিক দাবি করছেন। ঠিক আছে, ফ্রান্সকে প্রধান বলে মেটারনিক এখানে কিন্তু দাবি করছে, মানে ফ্রান্সে যা কিছু ঘটবে তা ইউরোপের সমস্ত অঞ্চলে ঘটবে, সমস্ত অঞ্চলে।
কারণ ফ্রান্স তখনকার দিনে সর্বশক্তিমান সর্বশক্তিশালী দেশ, তাই জন্য ফ্রান্সে যা ঘটে তা কিন্তু আরও অন্যান্য দেশেও প্রভাব বিস্তার করে থাকে। ঠিক আছে, মনে থাকবে এটা। ওকে, তো নেক্সট। আচ্ছা, এইবার আমাদের যে মেন 1830 থেকে 1848 সালের যে বিপ্লবগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব, কারণ রেভলিউশন নিডস রেভলিউশনারিজ, ইংলিশে একটা কথা আছে, বিপ্লব চায় বিপ্লবীদের। তো সেটাই আমরা এখানে জানবো যে এই যে বিপ্লবগুলো সেগুলো কি ছিল। 1830 সালের বিপ্লব, রেভলিউশন অফ 1830, পটভূমি লিবারালিজম অ্যান্ড ন্যাশনালিজমের উত্থান। ওকে, লিবারালিজম অ্যান্ড ন্যাশনালিজমের উত্থান মানে কি আমি একবার বুঝিয়ে দিই। লিবারালিজম মানে যেখানে মুক্তি ও জাতীয়তাবাদের কথা এখানে বলা হচ্ছে, লিবারালিজম মানে এখানে মুক্তির কথা বলা হচ্ছে, আর ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে এখানে। সেই সমস্ত লোকেদের এখানে উত্থান দেখা দিল, উত্থান, ঠিক আছে, উত্থান দেখা দিল। ওকে, দেন দেখো ফ্রান্সে রাজা চার্লস দশম, এক্স মানে দশম চার্লস অপসারিত হয়। ঠিক আছে, দশম চার্লস, ফ্রান্সের রাজা দশম চার্লস অপসারিত হয় এবং লুই ফিলিপ ক্ষমতায় আসেন। আচ্ছা, লুই ফিলিপকে কিন্তু একটা নামে ডাকা হতো, সেটা কি সেটা কমেন্টে লেখো, তোমরা যারা জানো তারা কমেন্টে অবশ্যই লেখো। ঠিক আছে, আচ্ছা, দশম চার্লস অপসারিত হয় এবং লুই ফিলিপ ক্ষমতায় আসে। ওকে, আচ্ছা, এরপরে বেলজিয়াম নেদারল্যান্ড থেকে স্বাধীনতা পায়। তার মানে কি, বেলজিয়াম আগে নেদারল্যান্ডের আন্ডারে ছিল, এখনকার দিনে ফুটবলের শক্তিশালী দেশ অনেকটাই বেলজিয়াম, সেই নেদারল্যান্ডের তোমার অধিকারের ছিল হচ্ছে বেলজিয়ামের নেদারল্যান্ডের ওপর। ঠিক আছে, নেদারল্যান্ড বেলজিয়ামের ওপর অধিকারত্ব ফলিয়েছিল, তার মানে উপনিবেশ ছিল বেলজিয়াম কার, নেদারল্যান্ডের। ওকে, দেন পোল্যান্ড ও ইতালিতে বিদ্রোহ শুরু হলেও ব্যর্থ হয়, সেখানে বিদ্রোহ টিকতে পারেনি। পোল্যান্ড ও ইতালিতেও বিদ্রোহ হয়েছিল কিন্তু সেই বিদ্রোহ টিকতে পারেনি। ওকে, এবার 1848 সালের বিদ্রোহ সম্পর্কে বলবো, কারণ এটাই কিন্তু পিপল স্প্রিং। পিপল স্প্রিং কেন বললাম বলে দিচ্ছি। 1848 সালের বিপ্লব, যেটাকে রেভলিউশন অফ 1848 এবং পিপল স্প্রিং বলা হয়, বসন্ত, ঠিক আছে, বসন্ত বা বাসন্তিক বিপ্লব। ঠিক আছে, পিপল স্প্রিং কথার অর্থ হচ্ছে বাসন্তিক বিপ্লব। বাসন্তিক বিপ্লব কি, বাসন্তিক বিপ্লব নামে পরিচিত কেন, কারণ বসন্তকালের সময় বিপ্লবটা হয়েছিল, এই জন্য বাসন্তিক বিপ্লব এর নাম দেওয়া হয়েছিল। কারণ কি হয়েছিল, সামাজিক অসন্তোষ, লোকের মধ্যে এক অসন্তোষ চলে আসছিল প্রত্যেকের মধ্যে, যে কি হচ্ছে কেন হচ্ছে এবং হওয়ার কারণটা কি, সেই কারণে এরপরে দেখা দিয়েছিল অর্থনৈতিক মন্দা, দেশের মধ্যে তো অর্থনীতির মন্দা চলে আসছিল সেই সব, অ্যান্ড দেন জাতীয়তাবাদ ও গণতন্ত্রের দাবি। এইবার রাজতন্ত্র শেষ হয়ে গিয়ে গণতন্ত্র, কারণ এটা মেটার্নিকের লাস্ট বছর, 1848 অব্দি মেটার্নিক ব্যবস্থা, তো রাজতন্ত্রের শেষ সময়, রাজতন্ত্রের শেষ সময়। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমাদের, 1848-এ রাজতন্ত্র কিন্তু শেষ হয়। ওকে, আচ্ছা, এই সময় ঘটনা কি, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায়, দ্বিতীয় প্রজাতন্ত্র, নেপোলিয়নের সময় ফার্স্ট, তো এখন দ্বিতীয়। ঠিক আছে, দেন মেটার্নিক পদত্যাগ করেন অস্ট্রিয়া থেকে, মেটার্নিক তার পদ ছেড়ে দেন। দেন জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, নাম শোনা তো, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়, যদিও তা ব্যর্থ হয়। প্রথম পার্লামেন্ট যেটা তোমার জার্মানিতে তৈরি হয়, ফ্রাঙ্কফুর্ট বলে একটা জায়গাও রয়েছে, ফ্রাঙ্কফুর্টে প্রথম পার্লামেন্ট তৈরি হয় জার্মানি দেশে। ঠিক আছে, কিন্তু সেই পার্লামেন্ট কিন্তু টেকেনি, বিধানসভা। ওকে, বিধানসভা, কিন্তু ওটাকে আমার উচ্চারণ কিন্তু ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বলেই পরীক্ষাতে আসবে। সেটা কোথায় হয়েছিল, জার্মানিতে। এই সময় কয়েকজন লিডারের কথা আমরা পড়বো, যেরকম ইটালিতে গ্যারিবোল্ডি, ঠিক আছে, গ্যারিবোল্ডির কথা আমরা পড়বো, আগামী দিনে আরও জানবো। ঠিক আছে, ইতালিতে গ্যারিবোল্ডি, দেন মাজিনি প্রভৃতির আন্দোলন। হ্যাঁ, যদিও সেই কোনো আন্দোলনই সফল হয়নি, তবে এইসব ব্যক্তিদ্বয় কিন্তু আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 1848-এর মধ্যেই কিন্তু এই লোকগুলির উত্থান দেখা দেয়, আর ইতালিতে গ্যারিবোল্ডি, মাজিনি, ঠিক আছে, এইসব লোকেদের উত্থান দেখা দেয়। চলো নেক্সট, এবার আমরা একটু জানবো কি ইটালির একীকরণ, ইউনিফিকেশন অফ ইটালি। ইটালি আগে তো এক ছিল না, সেটা তারা ইউনিটি কি করে পেল সেই বিষয়ে আমরা জেনে নেব। আচ্ছা, এই সময় নেতৃত্ব কার পাবো, ক্যাভুর,
ঠিক আছে, ক্যাভুরের নেতৃত্ব পাবো, গ্যারিবল্ডি সামরিক নেতার নাম পাবো, মাজ্জিনি যার আদর্শবাদী নেতা তার কথা পাবো। এই তিনজনের নাম কিন্তু ইটালির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং প্রক্রিয়া কি কি হবে, এই যে ইটালির একীকরণের প্রক্রিয়া কি কি পড়বো, কিভাবে শুরু হয়েছিল। যেরকম সার্ডিনিয়া ও পিডমন্ট ইটালির পুরনো নাম, ঠিক আছে, এখান থেকে ইটালির যাত্রা শুরু। সার্ডিনিয়া ও পিডমন্ট রাজ্যের নেতৃত্বে একীকরণ শুরু হয়। ঠিক আছে, ইটালি এইটা ফার্স্ট ইটালি, সার্ডিনিয়া পিডমন্ট হলো ফার্স্ট ইটালি কারা, সার্ডিনিয়া ও পিডমন্ট হচ্ছে ফার্স্ট ইতালি, প্রথম ইতালি। এরপরে ফ্রান্সের সহায়তা নিয়ে অস্ট্রিয়াতে পরাজিত হয় 1859। ঠিক আছে, এরপরে গ্যারিবল্ডি আসে। গ্যারিবল্ডির নেতৃত্বে কি হবে, দক্ষিণ ইতালি সংযুক্ত হয় এই পিডমন্ট সার্ডিনিয়ার সাথে। ওকে, আস্তে আস্তে যুক্ত হচ্ছে। এরপর 1870 সালে রোম ও ভ্যাটিকান বাদে সমগ্র ইটালির, ভ্যাটিকান এখন ইটালিতে, তখন ইটালিতে ছিল না, আর রোম তো জানোই। ঠিক আছে, তো রোমা যে ফুটবল ক্লাব আছে সেই রোমা, হ্যাঁ, অলিম্পিয়াকোস। চলো, রোম ও ভ্যাটিকান বাদে সমগ্র ইটালির একীকরণ সম্পূর্ণ হয়। তো রোম আর ভ্যাটিকান পরে আসবে, যেখানে পবিত্র দেশ, ভ্যাটিকান কিন্তু পবিত্র দেশ, পোপের রাজ্য বা পোপের দেশ। এখনো যদি ইটালিতে তুমি যাও, ইটালির যে ধর্মগুরু সে কিন্তু এখনো পোপ। ঠিক আছে, পোপের আশীর্বাদ নিয়ে সমস্ত কাজকলাপ ওখানে হয়। ওকে, তো এরপরে কি হবে, ঘোষণা অ্যাড আছে এখানে একটা, দেখো 1871 সালে রোমকে রাজধানী করে ইটালি সম্পূর্ণরূপে একীভূত হয়। মানে এই যে রোম হচ্ছে ক্যাপিটাল হয়ে যায় তোমার ইটালির। ঠিক আছে, ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম, আর ভ্যাটিকান তার মেন সিটি। এই দুটোই সবার শেষে সংযুক্ত হয়, কিন্তু এই দুটোকে কেন্দ্র করেই পুরো ইটালি গঠিত হয়েছিল, রোম ও ভ্যাটিকান সিটি। ঠিক আছে, এই দুটোকে কেন্দ্র করেই কিন্তু আমার ইটালি একীকরণ হয়। বলেছি আগেই যে এক ক্লাসের মধ্যেই আমরা সমস্তটা পড়ে ফেলবো, তাই এটাই হচ্ছে সমস্ত যেটা পরীক্ষায় আসবে, এখান থেকেই পরীক্ষায় আসবে। যদি কোয়েশ্চেন দেয় যে ইটালির পুরনো নাম কি, সার্ডিনিয়া পিডমন্ট, দেন কার সহায়তায় ফ্রান্স অস্ট্রিয়াকে পরাজিত করে ইটালি, সেটা হচ্ছে 1859 ফ্রান্সের সহায়তায়। দেন দক্ষিণ ইটালিকে কে সংযুক্ত করে, এক অ্যান্সার হবে কে, গ্যারিবল্ডি। দেন আমার কথা হচ্ছে শেষ দুটো রাজ্য ইটালির, তারা কোন দুটো ছিল, সেটা হচ্ছে রোম ও ভ্যাটিকান সিটি। ঠিক আছে, তো এই হলো আমার ক্লিয়ার। আর ইটালি সবার শেষে কবে চরমতরভাবে একীকরণ হয়, সেটা হচ্ছে 1871 হয়ে গেল। আমার পুরো ইটালির একীকরণ একটা ওভারভিউ ক্লাসের শেষ। এই জন্য বলছি ক্লাসটির সাথে থাকো, আমরা এই ক্লাসে সমস্ত ডিটেল করব যা তোমার এসএলএসটি পরীক্ষায় আসবে এবং তোমাকে পরীক্ষায় ক্র্যাক করতে সাহায্য করবে। তো পুরো ক্লাস ভালোভাবে ফলো করো, এখনো অনেকটাই আছে, চলো আমরা এগোই। ওকে, ইটালি আমরা পড়লাম। ইটালির পরে আমরা এবার কোয়েশ্চেন করি কয়েকটা। কোয়েশ্চেনে আমরা যা দেখব সেটা হচ্ছে, এক, ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিলেন, একটু অপশন দেখে নিই আমরা। ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিলেন, বিসমার্ক, নেপোলিয়ান, মেটারনিক, ক্যাভুর কে হবে? 10 সেকেন্ড দিলাম, চলো অ্যান্সার করে নিই। যারা জানো তারা কমেন্টে লেখো। ভিয়েনা কংগ্রেসের প্রথম সভাপতি আমরা প্রথমেই পড়েছি পড়ার সময়, মেটারনিক। তো মেটারনিক আমাদের অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় কোয়েশ্চেন, 1848 সালের বিপ্লবের ফলে কোন দেশের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? পড়তে পড়তে আমরা জেনেছি কোন দেশ, অ্যান্সার করো। যারা জানো তারা কমেন্টে অবশ্যই লেখো। 1848 সালের বিপ্লব, যেটাকে আমরা বসন্তের বিপ্লব বা বাসন্তিক বিপ্লব বলেও জানি, যেটাকে পিপল স্প্রিংও বলা হয় ইংলিশে, সেটা কোন সময় এবং এর ফলে কোন দেশের দ্বিতীয় প্রজাতন্ত্র শুরু হয়? তাহলে দ্বিতীয় প্রজাতন্ত্র কোন দেশে শুরু হবে আমার? কোন দেশ? জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া। ফ্রান্স, ঠিক। যারা ফ্রান্স তাদের ঠিক।
আচ্ছা, এই দ্বিতীয় প্রজাতন্ত্র গেল, দ্বিতীয় প্রজাতন্ত্র বলে যদি আসে প্রথম প্রজাতন্ত্র, প্রথম প্রজাতন্ত্র কোথায় কোথায় হয়? প্রথম প্রজাতন্ত্র কোথায় হবে? সেম অ্যান্সার, ফ্রান্স। কিন্তু কার সময়? কার সময়? অবশ্যই নেপোলিয়ান। নেপোলিয়ান, নেপোলিয়ানের সময় প্রথম প্রজাতন্ত্র কিন্তু হয়েছিল। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন। ওকে, একটু আগেই বলছিলাম আগের কোয়েশ্চেনে পিপল স্প্রিং নামে কোন বিপ্লব পরিচিত? 1789 সালের বিপ্লব, 1830 সালের বিপ্লব, 1848 সালের বিপ্লব, 1905 সালের বিপ্লব। কোন বিপ্লব পিপল স্প্রিং নামে পরিচিত? যারা জানো তারা অ্যান্সারটা নিচে লিখে দাও অবশ্যই। ওকে, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? 1848 সালের বিপ্লব পিপল স্প্রিং নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জার্মানির একীকরণের মূল স্থপতি কে ছিলেন বলো দেখি? এটা একটু আলাদা কোয়েশ্চেন, জার্মানি একীকরণ আমরা পড়বো, কিন্তু আগে আমরা কোয়েশ্চেনটা করে নিই। জার্মানি একীকরণের মূল স্থপতি কে ছিলেন? চলো, ক্যাভুর, ম্যাজিনি, বিসমার্ক নাকি হুইলহেম টু? উইলহেম টু কোনটা বলো? জার্মানির একীকরণে কে ছিলেন? জার্মানি মানেই বিসমার্ক, বিসমার্ক। ওকে, দেন আচ্ছা, গ্যারিবল্ডি কোন দেশের একীকরণের সঙ্গে যুক্ত ছিলেন? ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া। একটু আগেই পড়ালাম ইটালি পড়াতে গিয়ে, ইটালি আজকে কমপ্লিট করলাম আমরা, ইটালি আজকে আমরা কমপ্লিট করলাম। ইটালি আজকে আমরা কমপ্লিট করলাম। ইটালিটা আমরা কিন্তু এক ক্লাসে পুরো শেষ করে দিলাম, তাই তো? গ্যারিবল্ডি তাহলে কোন দেশ হবে? ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া। তার মানে ইটালি আমার ঠিক অ্যান্সার। ক্লিয়ার? ইটালির প্রধান ছিলেন তখন দক্ষিণ ইটালি। কোন ইটালি? দক্ষিণ, দক্ষিণ অংশ, দক্ষিণ অংশ কিন্তু সংযুক্ত করেছিল এই গ্যারিবল্ডি ইটালির সাথে। তো এক্ষেত্রে আরেকটা কথা আমার জানিয়ে রাখা উচিত যে তোমাদের এই যে ইটালির যে সংযুক্তকরণ, কোয়েশ্চেন অ্যান্সার আমাদের কমপ্লিট হলো। এক্ষেত্রে আমি যেটা তোমাকে জানাতে চাই, আমি একটু ব্যাকে আসছি তোমাদের জন্য। এই গ্যারিবল্ডির এই ইটালির একীকরণে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে এক্ষেত্রে না ক্যাভুরের যে ভূমিকা, ক্যাভুর কিন্তু সবার প্রথম ইটালিকে ঐক্য আন্দোলনে উদ্বুদ্ধ করে, তাই জন্যই কিন্তু ক্যাভুরের নাম প্রথমে লেখা হয়েছিল এবং সব থেকে বেশি কিন্তু এই লোকটিরই মাথা ছিল। তো পরীক্ষায় যদি আসে ক্যাভুরের নেতৃত্বে ইটালি সংযুক্তকরণ হয়েছিল নাকি গ্যারিবল্ডি, অ্যান্সার কিন্তু অলওয়েজ হবে ক্যাভুর। গ্যারিবল্ডির নেতৃত্বে কিন্তু দক্ষিণ অংশটুকু, শুধুমাত্র দক্ষিণ অংশটুকু। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এবার আমাদের কিছু কাজ থাকবে, সেই কাজটা সম্পর্কে তোমাদেরকে বলে দিই। আমরা কি করব, ইটালির যে ঐক্যকরণ আমরা এতক্ষণ পড়লাম, এর মধ্যে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে এক, গ্যারিবল্ডি, দেন ক্যাভুর। এই দুজন সম্পর্কে আমাদের যেমন পড়তে হবে তেমনি মেটারনিক। মাথায় রাখবে, আমি কিন্তু পরীক্ষা বেসিস বলছি, এখানে আমার দরকার নেই অঢেল নিয়ে বসার। এখানে শুধুমাত্র যেইটুকু তোমাদের জন্য লিখে দিচ্ছি বা পড়াচ্ছি সেইটুকু তোমরা ফলো করো, সেইটুকুতে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষা বেসিস নিয়ে আসছি, WB SLST আমাদের ক্র্যাক করতেই হবে। ঠিক আছে, এটাই আমাদের যুদ্ধ। মাথায় রাখবে এই তিনজন সম্পর্কে তোমাদের কাজ। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই তিনজনের সম্পর্কে একটু ডিটেলসে পড়ব। তো আমাদের সাথে তোমরা থাকো, ঠিক আছে? যুক্ত হয়ে যাও আমাদের সাথে, আমরা আছি, আমরা তোমাদের পাশে আছি। সমস্ত রকম জিনিস নিয়ে কিন্তু তোমাদের জন্য আমরা রয়েছি। দেখো নিচে দেওয়া রয়েছে তোমাদের জন্য কন্ট্যাক্ট লিস্ট, সেই নম্বরে তোমরা কল করো, কল করে নিজেদেরকে সংযুক্ত করো। আমরা এবারে ক্র্যাক করবই, আর এই ক্ষেত্রেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সামনেই পরীক্ষা, দেরি করলে আর চলবে না। শুরু থেকেই যদি আমরা প্রিপারেশন নিই তাহলেই কিন্তু এগোবো। ওকে।
আচ্ছা, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নিচে নম্বর দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের আরও কিন্তু কোর্সেস রয়েছে যেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো, যাদের যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমরা অংশগ্রহণ করতে পারো। এর আগেও আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাস সম্পর্কে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এর আগে আমি ভারতের জাতীয় উপনিষদ এবং উপবাদ এবং জাতীয়তাবাদ সম্পর্কে সেখানে বলেছি। সেই ক্লাসের ডেসক্রিপশন কিন্তু তোমাদের এখানে নিচে দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা সেই ক্লাসের লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সেই ক্লাস দেখতে পারো। তোমাদের জন্য বিশেষ ক্লাস, প্রত্যেকটি ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্লাস তোমরা অ্যাটেন্ড করো। আমি বলছি পরীক্ষায় হবেই হবে, আমরা এবারে জিতবই। তো আশা করছি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার সকলের সাথে দেখা হবে। তো আমরা শেষ করি। থ্যাংক ইউ সকলকে ক্লাসে জয়েন করার জন্য, থ্যাঙ্কস আ লট। আমরা তোমাদের পাশে আছি, আমরা পরীক্ষায় জিতবই জিতবো।